ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। আজ আমাদের প্রথম অঙ্কের ক্লাস। তো আমরা অঙ্কের ক্লাসে আজকে যেটা শিখব সেটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা। এই শতকরা দিয়েই আমাদের অঙ্কের ক্লাস শুরু হবে। তো এই শতকরা চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই একটা চ্যাপ্টারের মাধ্যমে আমরা টোটাল অঙ্কের সিলেবাসের অন্তত 4 থেকে 5টি চ্যাপ্টার আমরা কভার করতে পারি পার্সেন্টেজের মাধ্যমে। যেমন প্রফিট লস আছে, অর্থাৎ লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সমস্ত অঙ্ক কিন্তু আমরা এই শতকরার মাধ্যমেই শিখতে পারবো বা জানতে পারবো। তাই এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে শতকরা সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আমরা নেব, তারপর আমরা আস্তে আস্তে প্রবলেমের দিকে এগোবো। তো শুরু করা যাক। শতকরা শতকরা যাকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে শতকরা শব্দের অর্থ কী, বা শতকরা বলতে আমরা কি বুঝি। ধরো কোনো একটি স্টুডেন্ট সে বাংলা বিষয়ে 100-র মধ্যে 60 পেয়েছে। কোনো একটি স্টুডেন্ট সে বাংলা বিষয়ে 100-র মধ্যে 60 পেয়েছে। তো এই পুরো ঘটনাটিকে আমরা বলতে পারি যে ওই স্টুডেন্ট 60% নম্বর পেয়েছে। অর্থাৎ তার প্রাপ্য নম্বরটাকে আমি শতকরা আকারে প্রকাশ করলাম কিভাবে, সে পেয়েছে 60%, অর্থাৎ 100-র মধ্যে সে 60 পেয়েছে। ঠিক একই রকমভাবে অন্য কোনো একটি স্টুডেন্ট সে যদি ইংরেজিতে মনে করো সে 50-এর মধ্যে সে পেল 20, তো যেহেতু সে 50-এর মধ্যে 20 পেয়েছে, তো আমাকে শতকরায় প্রকাশ করতে গেলে আমাকে দেখতে হবে যে সে 100-এ কত পেয়েছে। এখন এটাকে 100-এ করতে গেলে আমরা খুব সহজে কী করতে পারি, আমরা খুব সহজে করতে পারি যেটা ইন্টু 2, অর্থাৎ 40/100। এবার আমি লিখতে পারবো যে সে পেয়েছে 40% নম্বর। তো 50-এর মধ্যে 20 মানে সে পেয়েছে 100-র মধ্যে 40, অর্থাৎ সে পেয়েছে তার প্রাপ্য নম্বর 40%। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে শতকরাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায়, বা কোনো ভগ্নাংশকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি। তো আগে দেখি যে ভগ্নাংশ থেকে শতকরা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভগ্নাংশ থেকে আমরা কীভাবে শতকরা করতে পারি। তো ধরে যাক 1/2, এটা একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, অর্থাৎ সমান 2/1 এখন এই 1/2 ভগ্নাংশটিকে আমরা শতকরায় কিভাবে প্রকাশ করব। নিয়ম হচ্ছে যাকে শতকরায় প্রকাশ করতে হবে সেই ভগ্নাংশটিকে আমরা আগে লিখব ইন্টু 100/100। এবার আমরা কাটাকুটি করি, 2, 50, 100। এখানে আমি আরও এদেরকে কাটাকুটি করতে পারি, কিন্তু কাটবো না। আমি কী লিখবো, আমি লিখবো 50/100, অর্থাৎ 100-র মধ্যে 50, তার মানে 50%। এই 100টাকে আমি কেন কাটাকুটি করব না, কারণ এই 100 আমাকে কী করবে, এই পার্সেন্টেজ যে চিহ্ন, এই পার্সেন্টেজ চিহ্নটা আমাকে দেবে এই 100। তাই কখনো এই শতকরায় প্রকাশ করার সময় এই 100টিকে আমরা কখনোই কাটাকুটি করব না। একই রকমভাবে 1/3 ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 100/100। এবার আমি এই 100কে কাটাকুটি করব না, তো আমার আছে কত, 100/3। 100কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 33/100, তার মানে 33/1/3%। এটা হলো 1/3 মান। একই রকমভাবে 1/4 সমান কী লেখা যায়, 1/4
ইন্টু 100/100। তো এই 100কে একই রকমভাবে কাটাকুটি করবো না, 4×2500, তো 25/100, তার মানে হচ্ছে 25%। এরকমভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। তো আমাদের এরকম কিছু প্রয়োজনীয় ভগ্নাংশ যেগুলো খুবই দরকার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, সেগুলো আমি পরপর লিখে দিচ্ছি, এগুলো তোমরা সবাই নোট ডাউন করবে। এই শতকরা থেকে এই যে ভগ্নাংশের গঠন, এর মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো করব। যেমন প্রথমেই যেটা বললাম যে 1/2, 1/2 মানে 50%। একই রকমভাবে 1/3 মানে 33/1/3%। 1/4 25%। 1/5 20%। 1/6 16/2/3%। 1/7 14/2/7%। একই রকমভাবে 1/8 12/1/2%। 1/9 সমান 11/1/9%। আমি এর পরেই 1/11টাও লিখছি, 1/10টা বাদ রাখছি, কারণ এখানে একটা শেখার মুখস্থ করার উপায় আছে। এখানে যদি আমরা খেয়াল করি, তো এই যে ভগ্নাংশ 1/9 ঠিক সেটাই কিন্তু আবার এখানে চলে আসে। এই যে ভগ্নাংশ 1/11 ঠিক সেটাই কিন্তু আবার এখানে চলে আসছে 1/11। তো 1/10 ইজ ইকুয়াল টু 10%। 1/12 ইজ ইকুয়াল 8/3%। এছাড়া আরও পরবর্তীতে আমরা জানবো। আপাতত বেসিক যেগুলো দরকার, 3/8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 37/1/2%। 4/7 57/1/7%। এছাড়া আমাদের আরও বেশ কিছু দরকার, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো আমরা জানবো। তো এতক্ষণে কী শিখলাম আমরা, যে ভগ্নাংশ থেকে তাদেরকে কিভাবে আমরা শতকরায় করতে পারি, সেই সমস্ত নিয়মকানুন আমরা পরপর শিখলাম। তো এই প্রতিটা মান কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, যে 50% মানে 1/2, 33/1/3% মানে 1/3, 25% মানে 1/4। এরকম করে এই পর্যন্ত প্রতিটা মান আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রচণ্ডভাবে হেল্প করবে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ঠিক এর উল্টোটা, অর্থাৎ শতকরাকে কিভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো সেটা তো অত্যন্ত সহজ জিনিস, শতকরাকে কিভাবে। তো আমরা যদি দেখার চেষ্টা করি, 25%, তো মানে কি 25/100। তো যদি আমরা কাটাকুটি করে দিই, 25/1 25, 4 2500 1/4। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত শতকরাগুলোকে একই রকমভাবে, যে পার্সেন্টেজ মানেই নিচে 100, পার্সেন্টেজ মানেই নিচে 100, এভাবে কিন্তু আমরা সমস্ত শতকরাগুলিকে আমরা ভগ্নাংশে ট্রান্সফার করতে পারি। এখন আমরা শতকরার বেসিক টুকিটাকি কিছু অঙ্ক আমরা এখন শিখব। তো যেমন দেখি, এখানে একটা প্রবলেম আছে, খুব ছোট একটা প্রবলেম। কি বলছে, যে 5 টাকা সেটা 20 টাকার শতকরা কত। 5 টাকা 20 টাকার শতকরা কত, অর্থাৎ 5 টাকাকে আমাকে 20 টাকার শতকরা আকারে প্রকাশ করতে হবে। তার মানে 5/20। তো কাটাকুটি করলে 5 5 4 20, 1/4। এবং আমরা জানি 1/4 মানে 25%। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে শতকরায় প্রকাশ করা, এটা অবশ্যই একই এককে ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। এই 5 টাকা এবং 20 টাকা দুটোই একই এককে আছে বলেই আমরা এখানে শতকরায় প্রকাশ করতে পারলাম। এখানে যদি টাকা পয়সা দেওয়া থাকতো আমরা পারতাম না। আমরা সেক্ষেত্রে হয় দুটোকেই টাকা বা দুটোকেই পয়সা এনে আমাদের অঙ্কটা করতে হতো। যেমন তার ঠিক পরের অঙ্কটা আছে এখানে, 12 সেকেন্ড 1 মিনিটের শতকরা কত। তো এটা একটা সমস্যা, কারণ এখানে একটা একক সেকেন্ড, একটা একক আছে মিনিটে। তো আমরা কী করবো, দুটোকেই আমরা সেকেন্ডে করে নেব।
তো 12 সেকেন্ড, তো উপরে 12 হলো, আর নিচে 1 না বসে নিচে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তো 12টাও সেকেন্ড হলো, 60টাও সেকেন্ড হলো। এবার আমরা কাটাকুটি করতে পারি, 12 5 12 60, তো 1/5, 1/5 মানে কত পার্সেন্ট, 20%। তো এরকম ছোটো ছোটো অঙ্ক আমরা খুব সহজেই কিন্তু এভাবে করতে পারি। নেক্সট আমরা যাব, আমাদের পরীক্ষায় আসার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সম্মুখীন আমরা হব, এবং যে সমস্ত অঙ্ক আমরা যখন ছোটোবেলায় করেছিলাম তো সেগুলো বেশ লেন্দি, অনেক সময় সাপেক্ষ ছিল। এখন আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে সমস্ত অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো প্রবলেমে যাওয়ার আগে আমরা বেশ কিছু জিনিস পুনরায় আরেকবার করে ঝালিয়ে নিই। যেমন আমরা জানি যে 1/2 তার মানে 50%। তো এটাকে যদি আমরা আরেকটু ডিপলি জানার চেষ্টা করি, কিংবা ধরো 1/4 মানে 25%, এটার মানে কিন্তু এরকমও হয় যে 2-এর 50% ইজ ইকুয়াল টু 1, কিংবা 4-এর 25% ইজ ইকুয়াল টু 1, কিংবা আমরা জানি যে 37 পূর্ণ 1/2% ইজ ইকুয়াল টু 3/8, তার মানে কিন্তু 8-এর 37 পূর্ণ 1/2% সমান 3। এখন এগুলো কি করে হচ্ছে একটু দেখি। তো প্রথমটা আগে দেখি, 2-এর, আমি বললাম কি 2-এর 50% ইজ ইকুয়াল টু 1, তো 2-এর মানে কোন, 2-এর 50% মানে 50/100। তো দেখি তো এটা 1 হচ্ছে নাকি। তো 2 50 2 100, 50 50 কেটে গেল, হলো কত, 1। আমরা দেখলাম কি 2-এর 50% ইজ ইকুয়াল টু 1 হলো। আবার দেখি এটা খেয়াল করি, 4-এর 25% 1 হচ্ছে কিনা দেখি। তো 4 × 25% মানে 25/100, কাটাকুটি করে দিই, 4 25 25 25 1। একই রকমভাবে এটাও দেখি আমরা, 8-এর 37 পূর্ণ 1/2%, তো 8-এর 37 পূর্ণ 1/2%, দেখি তো কত হয়। তো 8 ইন্টু এটা কত হবে, 37 2 74, 75/2 ইন্টু 100, এই পার্সেন্টেজের জন্য নিচে 100 হলো। তো 25 দিয়ে কাটি, 25 3 25 75, 25 4 25, এই 4 2 8, আর এই 8 কেটে গেল, পরে থাকলো কত, 3। তো তার মানে আমি আবার একটু পুরোনো জিনিস দেখার চেষ্টা করি। এখানে কি দেখছি আমরা, 2-এর 50% ইজ ইকুয়াল টু 1, 3-এর 33 পূর্ণ 1/3% ইজ ইকুয়াল টু 1, 4-এর 25% ইজ ইকুয়াল টু 1। একই রকমভাবে যদি এদিকে যাই আমরা, 7-এর 57 পূর্ণ 1/7% ইকুয়াল টু 4 হবে, 12-এর 8 পূর্ণ 1/3% ইজ ইকুয়াল টু 1 হবে, 10-এর 10% ইজ ইকুয়াল টু 1 হবে। এগুলো আমাদের অঙ্ক করতে দারুণভাবে সাহায্য করবে। তো আমরা এবার আস্তে আস্তে প্রবলেমের দিকে আসি। তো আজ প্রথম দিনে তোমাদের জন্য খুব 10টা বাছাই করা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রথম ক্লাসের এই 10টা প্রশ্ন আমি চাইবো প্রতিটা স্টুডেন্ট যেন খুব ভালো করে বুঝে নেয়, কারণ এর উপরেই ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে আরও বেশি বেশি করে আমরা শতকরা অঙ্ক শিখব। প্রতিটি অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে বহুবার এসছে, তো এই 10টা অঙ্ক খুব খুব গুরুত্বপূর্ণ। আশা করি সবারই ভালো লাগবে বা পছন্দ হবে অঙ্কগুলো। শুরু করা যাক। দেখি প্রথম অঙ্ক কি বলছে, একটি সংখ্যার 16 পূর্ণ 2/3% যোগ করলে যোগফল হয় 4200। একটি সংখ্যার 16 পূর্ণ 2/3%। তো আমরা ছোটোবেলায় কী করতাম, সংখ্যাটাকে ধরতাম এক্স, এক্স ইন্টু 16 পূর্ণ 2/3% ইজ ইকুয়াল টু 4200 করে একটা বড় আকার ধারণ করতো। তো আমরা এখন ওভাবে করবো না, আমরা কি করব, এই যে পার্সেন্টেজ এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব। দেখি 16 পূর্ণ 2/3% ইজ ইকুয়াল টু 1/6, এবং আমরা একটু আগেই বলছিলাম যেটা, যে 6-এর 16 পূর্ণ 2/3% কিন্তু 1 হবে। যাই হোক, এখন বলছি একটি সংখ্যার, তো আমরা আগে যেটা ধরতাম ছোটোবেলায় একটি সংখ্যা এক্স, তো আমার কথা হচ্ছে এক্স না ধরে আমি এখন কি করব, সংখ্যাটিকে আমি ধরলাম 6, কেননা এই সংখ্যা 6-এর 16 পূর্ণ 2/3% হলো 1, সেই একটা যোগ করতে হবে। তার মানে
ছয় সংখ্যাটির সাথে তার 16.23% অর্থাৎ একটা যোগ করলে যোগফল আমার এখানে হচ্ছে কত? 7। আবার বলি 6 হচ্ছে, আমি ধরলাম যে আমাদের যে সংখ্যাটি নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি সবসময় আমরা নিচেরটাকেই ধরবো, সেই সংখ্যাটি হচ্ছে আমাদের কত? 6। তো 6 এর 16.23% কত? 1। তো সেই সংখ্যার সাথে কি বলা হচ্ছে এখানে, যে সংখ্যাটির 16.23% যোগ করতে হবে। তো আমরা 16.23% কত হয় 6-এর, সেটা হচ্ছে 1, সেটাকে যোগ করে যোগফল পেলাম কত? 7। তো আমি এখানে যোগফল পেলাম 7, কিন্তু প্রশ্নে আমার বলা হচ্ছে যোগফল কত? 4200। তার মানে 7 আর 4200 দুটোই সমান। তো 7 আর 4200 সমান হতে গেলে 7-এর সঙ্গে কত গুণ করতে হবে? 6 7 42, তাহলে 600। তার মানে আমি যে সংখ্যাটি ধরেছিলাম সেই সংখ্যাটিও 6 না হয়ে 600 গুণ হবে, অর্থাৎ 6 6 36, 3600 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 3600 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 3600 সংখ্যাটির 16.23% যোগ করলে যোগফল হবে 4200। চলে যাই আমরা পরের অঙ্কে। কোন সংখ্যার 60% সেটা 30 হলে সংখ্যাটি কত? তো 60% মানে 60/100, 2 দিয়ে কাটলাম, 2 3 6 5 10 3/5। তো একই রকমভাবে সংখ্যাটি ধরবো 5। তো 5-এর 60% কত হলো আমার? 3। কিন্তু এরা বলছে না, সংখ্যাটির 60% কত হতে হবে? 30। তাহলে 3 = 30, কত গুণ? ইন্টু 10 গুণ। 3 আর 30 সমান হতে হবে। আমার এসছে 3, ওরা বলছে না 30। তাহলে 3 আর 30 সমান হতে গেলে 3কে 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে আমার যে সংখ্যাটা সেটা 5 নয় 10 গুণ হবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 50। চলে যাই পরের অঙ্কে। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি বলছে? কোনো সংখ্যার 37.1/2% এর সাথে 550 যোগ করলে যোগফল হয় সেই সংখ্যাটি। অঙ্কটা খুবই ভালো অঙ্ক, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। কি বলছে অঙ্কটা আরেকবার পড়ি। কোনো সংখ্যার 37.1/2% এর সাথে 550 যোগ করলে, তো দেখি 37 খুব সিম্পলি আমরা ভাববো, যেমন করে আসি। 37.1/2% মানে কত হয়? 3/8। তো সংখ্যাটি হলো 8। এখন 8 এর 37.1/2% কত হয়? 3। এর সাথে 550 যোগ করলে আবার সেই সংখ্যাটি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 3-এর সঙ্গে কত যোগ করলে আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যাটিতে ফিরে পাচ্ছি 8। আমাদের সংখ্যাটি হচ্ছে 8, যার 37.1/2% কত? 3। এখন 3-এর সঙ্গে কত যোগ করলে আমরা 8 পাবো? সেটা হচ্ছে 5 যোগ করলে আমরা 8 পাবো। কিন্তু ওরা বলছে যে না, প্রশ্নে বলা হচ্ছে কি 5 যোগ না 550 যোগ করতে হবে। তার মানে 5 এবং 550 দুটোই একই। তো 5-এর সঙ্গে কত গুণ করলে 550 হয়? 110। একই রকমভাবে আমাদের প্রয়োজনীয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি 8 না হয়ে 110 গুণ হবে, অর্থাৎ 880 হয়ে যাবে অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা সেই 1 2 3 প্রতিটা অঙ্ক আমরা একই নিয়মে পরপর কিন্তু এখানে করে গেলাম। প্রত্যেকটা অঙ্ক একই ধরন। চলে যাই একটু অন্য ধারার অঙ্ক, একটু অন্য ধরনের, দেখি কি বলছে। একজন ব্যক্তি তার আয় এর 37.1/2% খরচ করে 75 টাকা সঞ্চয় করে, তাহলে ব্যক্তিটির আয় কত? তো 37.1/2% মানে আমরা জানি 3/8। তো 37.1/2% খরচ করে আয়ের। তা আমি মনে করলাম এইটা হচ্ছে তার আয়, এই 8 টাকা এটা হচ্ছে তার আয়। আয়ের 37.1/2% কত হয়? 3। মানে তিনি অ্যাকচুয়ালি খরচ করছেন 3 টাকা। এখন 8 টাকা আয়ের মধ্যে তিনি যদি 3 টাকা খরচ করেন, সেটাই তো বলা হচ্ছে 37.1/2% খরচ করেন, মানে 8 টাকার মধ্যে 3 টাকা তিনি খরচ করেন। তার মানে তার সঞ্চয় কত হচ্ছে? তো 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 টাকা তার সঞ্চয় হচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে না, সঞ্চয় 5 টাকা না, সঞ্চয় হচ্ছে 75 টাকা। 5 15 75।
5×15 = 75। তার মানে তার ওই ব্যক্তির আয় কত হয়ে যাবে, কত 8×15 120 টাকা। তার মানে ওই ব্যক্তি 120 টাকা আয় করেন, 120 টাকা আয় করেন, 75 টাকা সঞ্চয় করেন, বাকি টাকা তিনি ব্যয় করেন। চলে যাই তার পরের অঙ্ক। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বহুবার চাকরির পরীক্ষাতে এসছে অঙ্কটা। কি বলছে, রামের আয় রাধা অপেক্ষা 16.23% কম। রামের আয় রাধা অপেক্ষা 16.23% কম হলে রাধার আয় রাম অপেক্ষা শতকরা কত বেশি। প্রথম কথা, এই কার আয় কম কার আয় বেশি এসব নিয়ে বেশি চিন্তা করতে গেলে একটু মাথা কেমন কেমন হয়। তো আমরা কী করবো, সব কিচ্ছু ভাবার দরকার নেই। আমরা কী করব, আমরা যেমন করছিলাম ঠিক তেমনটি করবো। 16.23%, 16.23% মানে কত, 1/6। এখন বলছে রামের আয় রাধা অপেক্ষা 16.23% কম, 16.23% কম। তো কম কম মানে আমরা এটা বিয়োগ হয়ে এটা হয়ে গেলে কত, এটা হবে 5 হয়ে যাবে। হ্যাঁ, রামের আয় রাধা অপেক্ষা, রামের আয়টা কম, রামের আয়টা কম। তো আমি এবার লিখি এখানে রাম রাধা। তো রামের আয় রাধা অপেক্ষা 16.23% কম। রামের আয় কম মানে রামের আয় হবে 5 টাকা, রামের আয় হবে 5 টাকা আর রাধার আয় হবে কত, 6 টাকা। যেহেতু রামের আয়টা কম বলছে, তো এটা হচ্ছে রাধার আয়। রাধার আয়ের 16.23% কম মানে 1 টাকা কম, অর্থাৎ রামের হচ্ছে 5 টাকা। তো তার মানে এখানে দেখতে পাচ্ছি আমি যে রাধার আয়টা বেশি, রাধার আয় বেশি, কত বেশি, রাম অপেক্ষা কত বেশি, 1 বেশি। রাধার আয় কত বেশি, 1 বেশি। এখন এই 1 বেশিটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে রাধার আয় 1 টাকা বেশি, কত টাকার থেকে 1 টাকা বেশি, কত টাকার মধ্যে 1 টাকা বেশি, 5 টাকার মধ্যে 1 টাকা বেশি। রামের 5 টাকার থেকে রাধার আয় কিন্তু 1 টাকা বেশি, কারণ 5-এর থেকে 1 বেশি, 5-এর মধ্যে 1 বেশি। এটাকে শতকরায় প্রকাশ করলাম 5×20, 1-এর 5 মানে আমরা জানি 20%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা বিভিন্নভাবে ঘুরিয়ে দেয় অঙ্কটা। তারপর আসি আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলা হচ্ছে, চায়ের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। চায়ের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার আগের মতোই খরচ রাখলে ব্যবহার শতকরা কত কমাতে হবে। কি বলছে দেখি, 20% মানে আমরা জানি 1/5। এখন বৃদ্ধি পেয়েছে, 20% বেড়েছে, মানে আগে চায়ের জন্য কোনো পরিবারের 5 টাকা খরচ হতো, এখন চায়ের দাম বেড়ে গেছে, তো খরচ বেড়েছে কত, 6 টাকা। 5 থেকে হয়েছে কত, 6। কিন্তু পরিবার বলছে কি আগের মতোই খরচ করবে, অর্থাৎ পরিবার আগেও 5 টাকা খরচ করতো, এখন দাম বেড়ে 6 হয়েছে। তা সত্ত্বেও পরিবার ওই একই খরচ অর্থাৎ 5 টাকাই খরচ করবে। তার মানে তার খরচ বা ব্যবহার তাকে কমাতে হবে, 6 থেকে তাকে 5-এ আসতে হবে, অর্থাৎ তাকে 1 কমাতে হবে। তাকে 1 টাকা কমাতে হবে। কতই কমাতে হবে, 1 টাকা, 6 টাকায় কমাতে হবে 1 টাকা। 6 টাকায় 1 টাকা কমালে তবেই তো 5-এ আসতে পারবো আমরা। তো 1/6 মানে হচ্ছে 16.23%। তার মানে ওই পরিবারের ব্যবহার, চায়ের ব্যবহার শতকরা 16.23% কমাতে হবে। তো এতক্ষণ আমরা একটা ধারার অঙ্ক আমরা এখান থেকে এক থেকে শুরু করে আমরা যে 6টা অঙ্ক শিখলাম সবই কিন্তু একই ধারার অঙ্ক ছিল। এখন একটু আমরা অন্য ধারার অঙ্কের দিকে যাব, আস্তে আস্তে একটু অন্য ধরনের অঙ্ক আমরা শিখবো আস্তে সাথে। কি বলছে দেখি, বলছে জুতোর দাম 14.27% কমে যাওয়ায় বিক্রি বেড়েছে 33.31%। ফলে দোকানের দৈনিক আয়ে শতকরা কত পরিবর্তন হলো। আচ্ছা, তো আমি আগে এই পার্সেন্টেজগুলিকে আমি ভগ্নাংশে প্রকাশ করি। দেখি, 14.27%, তার মানে 1/7। এটা কি হয়েছে, কমেছে। বেশ, আমি নিচের দিকে একটা সিম্বল দিলাম। আর 33.31% বিক্রি বেড়েছে, মানে এটা 1/3, এটা উপরের দিকে। আচ্ছা, এখানে আমি লিখলাম দাম, এখানে
লিখলাম সংখ্যা। তো দাম কি হচ্ছে, আমার দাম কমেছে। কমেছে মানে কি, 7 টাকার থেকে 1 টাকা কমেছে, 7 থেকে 1 কমেছে। দাম যদি আগে যদি জুতোর দাম 7 টাকা ছিল, যে জুতোর দাম, সেটার দাম এখন কমে হয়েছে কত, 6 টাকা। ঠিক আছে। আর এক্ষেত্রে কি হয়েছে, এই দাম যখনই কমলো সেই বিক্রি বেড়ে গেছে। বিক্রি কি হলো, 3 ছিল আগে, এখন 1 বেড়েছে। তো আগে যদি 3 থাকে, এখন বেড়েছে কত, 1, অর্থাৎ এখন বেড়ে হয়েছে কত, 4। এখন আমরা এইভাবে গুণ করে দেবো, এখন এই কাজটি যখন আমরা করব, তখন আমরা এই বাম দিকের সঙ্গে আমরা এই ডান দিক কিন্তু কাটাকুটি করতে পারি। এটা একটা নতুন ধারার অঙ্ক, 3 দুগুণ 6। তো এখানে কিছু মানে 1 পড়ে, তো 7 একে 7, আর এখানে হচ্ছে 8। অর্থাৎ যদি ওই দোকানে আগে 7 টাকা আয় হতো, তো এখন সে আয় বেড়ে হয়েছে 8 টাকা। 8 টাকা বেড়ে গেছে, অর্থাৎ তার আয় বাড়লো কত, আয় বাড়লো 1 টাকা। আয় বাড়লো কত, আয় বাড়লো 1 টাকা। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমি এখানে করে দিচ্ছি জায়গা নেই। তো আমি দেখতে পাচ্ছি 1 টাকা আয় বেড়েছে। 1 টাকা আয় বেড়েছে কত টাকায়, 7 টাকায় 1 টাকা আয় বেড়েছে। এটাকে শতকরা করলে কত হবে, 14.2%। অর্থাৎ দোকানের আয়ের পরিবর্তন হলো 14.2%। এটা একটা অন্য ধারার অঙ্ক। আমরা এখন এই ধারার উপরে বেশ কিছু অঙ্ক আমরা এখন শিখব। নেক্সট অঙ্কের দিকে আমরা যাই। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে খুব দেয়। কোনো শহরের জনসংখ্যা প্রথম বছর 12.12% হারে এবং দ্বিতীয় বছর 33.13% হারে বৃদ্ধি পায়। দুটো ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে। 2 বছর পর জনসংখ্যা 2700 জন হলে বর্তমান জনসংখ্যা কত? তো প্রথম বছর কি ঘটনা ঘটছে, 12.12%, অর্থাৎ 1/8 এই হারে বাড়ছে প্রথম বছর। দ্বিতীয় বছর কি হচ্ছে, 33.13%, অর্থাৎ 1/3 এই হারে বাড়ছে। তার মানে যদি আমি এখানে লেখার চেষ্টা করি, প্রথম বছর জনসংখ্যা 8 হলে পরের বছর সেটা হচ্ছে 9, 1 বেড়ে যাচ্ছে, এখান থেকে 1 বেড়ে যাচ্ছে। তারপরের বছর কী হচ্ছে, কোন হারে বাড়ছে, যে 3 জন হলে তার থেকে 1, অর্থাৎ জনসংখ্যা বেড়ে হচ্ছে 4। এখন আমরা জানি এটাকে আমরা কাটাকুটি করতে পারি। 4 দুগুণ 8, 3 3 9। তার মানে 2 বছর পর জনসংখ্যা বাড়ার ধরনটা কেমন, যে 2 জন থেকে 2 বছর পর জনসংখ্যা হবে কত, 3। 2 থেকে 3 হচ্ছে, অর্থাৎ 2 বছর আগে যদি জনসংখ্যা বা বর্তমান জনসংখ্যা যদি 2 হয়, তাহলে প্রথম বছর 12.5% এবং দ্বিতীয় বছর 33.13% হারে বেড়ে 2 বছর পর জনসংখ্যা হবে কত, 3। কিন্তু আমার এখানে প্রশ্নে বলছি জনসংখ্যা 3 না, জনসংখ্যা হবে 2700। তার মানে 3 আর 2700 দুটো ইকুয়াল কত গুণ, 900 গুণ। তার মানে আমার বর্তমান জনসংখ্যা 2 না হয়ে 900 গুণ, অর্থাৎ 1800 জন। এটা হয়ে যাবে অ্যান্সার। দেখি আরেকটা অঙ্ক দেখি আমরা। এটাও খুব ভালো অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে 3টে বছরের কাজ বলা হয়েছে। কি বলা হয়েছে, কোনো শহরের জনসংখ্যা প্রথম বছরে 37.31% বৃদ্ধি, দ্বিতীয় বছরে 16.23% হ্রাস এবং তৃতীয় বছরে 9.11% হ্রাস পায়। 3 বছর পর জনসংখ্যা 25,000 জন হলে বর্তমান জনসংখ্যা কত? দেখি, প্রথম বছর 37.12%, অর্থাৎ 3/8 হারে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় বছর কি হচ্ছে, 16.23%, অর্থাৎ 1/6 হারে হ্রাস পাচ্ছে। তৃতীয় বছর কি হচ্ছে, 9.11%, অর্থাৎ 1/11 এই হারে এটাও কিন্তু হ্রাস পাচ্ছে। বেশ, এটা হ্রাস পাচ্ছে। আচ্ছা, তো দেখি তাহলে প্রথম বছর কি হবে, 8 থেকে এটা বেড়ে 11 হবে। প্রথম বছর 8 থেকে বেড়ে হলো 11।
দ্বিতীয় বছর কমে যাচ্ছে, তো 6 থেকে কমে হলো 5। তৃতীয় বছর কী হবে, 11 থেকে কমে হবে 10। তো দেখি আমরা এটা কাটাকুটি করে দিই। 11 11 কেটে যাচ্ছে এখান থেকে, 2 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 3 2 6, 2 5 10, তো 3 8 24, 5 5 25। তার মানে বর্তমানে জনসংখ্যা যদি 24 জন হয়, তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর এই হারে বৃদ্ধি হ্রাসের পর 3 বছর পর জনসংখ্যা হবে 25। কিন্তু এখানে বলছে 25 না হয় কত হবে, 25,000। অর্থাৎ 25কে 1000 দিয়ে গুণ, তার মানে বর্তমান জনসংখ্যা 24 না হয়ে 1000 গুণ, অর্থাৎ 24,000 হবে অ্যান্সার। ঠিক আছে, তো আমরা চলে যাই আজকে আমাদের ক্লাসের লাস্ট অঙ্ক। খুব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, এটাও চাকরির পরীক্ষায় বহুবার এসেছে পরীক্ষায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে? আচ্ছা, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তো আমরা জানি 10% মানে 1/10 বৃদ্ধি, তো আমি উপরে সিম্বলটা দিলাম, তীর দিলাম। আর প্রস্থ 20% হ্রাস, তো 1/5 হচ্ছে হ্রাস। তো তার মানে দৈর্ঘ্য কি ঘটনা ঘটছে, দৈর্ঘ্য 10 থেকে বেড়ে হবে 11, আর প্রস্থ কি হবে, প্রস্থ হবে 5 থেকে কমে হবে 4। এখন ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য প্রস্থ গুণ, তো আমরা এটা গুণ করে দিলাম। গুণ যদি করি, এটা একটা গুণ, এটা গুণ হবে, তো এখানে কাটাকুটি করা যাবে। 2 5 2 10, 2 2 4, অর্থাৎ ক্ষেত্রফল প্রথমে ছিল 25, হ্রাস বৃদ্ধি করার পর এখন ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কত, 22। তো তার মানে ক্ষেত্রফল আমার হ্রাস পেয়েছে, ক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে, 3 হ্রাস পেয়েছে। এবং এই ক্ষেত্রফল যে 3 হ্রাস হলো, 3 কমলো, কতই 3 কমলো, 25-এ 3 কমলো, 25-এর মধ্যে 3 কমে গেল। তো আমরা এটাকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। কি করব, ইন্টু 100/100 করে দিলাম। 25 4 2500, তো 12/100, তার মানে হলো 12%, এবং 12% কিন্তু হ্রাস পাবে। তো মানে এই দুটোই ঘটনা ঘটানোর পর, হ্রাস বৃদ্ধি করানোর পর আলটিমেট রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল 12% হ্রাস পাবে। তো এই ছিল আমাদের প্রথম ক্লাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম, যেগুলো আমি চাইবো ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট মেরে রাখো, এবং ক্লাসটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করব। এখন যদি ক্লাসটা আমি আশা করব সবারই ভালো লাগবে, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটিকে শেয়ার করো, যাতে তারাও অনেক সহজভাবে চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।